স্বাগত জানাচ্ছি খাদেমগঞ্জ থেকে মধ্যছিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আমাদের আজকে আলোচনার বিষয় তৃতীয় অর্থনৈতিক শুমারি। আর এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ নজিবুর রহমান এবং বিআইডিএস এর মহাপরিচালক MK মুজেরি। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। আদমশুমারি ছাড়াও দেশে হয় কৃষি আর অর্থনৈতিক শুমারি। 1986 সালের পর সর্বশেষ অর্থনৈতিক শুমারি হয়েছে 2003 সালে, এবারেরটি তৃতীয়। কৃষিবাদে শিল্প ও সেবা খাতের সাথে জড়িত দেশের 63% মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হবে শুমারিতে। খোঁজ নেওয়া হবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় ব্যয়, লাভ ক্ষতি, উৎপাদন, ব্যবহার ও বিনিয়োগের হিসাবে। এসব তথ্য এলে পরিকল্পনা প্রণয়ন সহজ হবে বলছেন গবেষকরা। শহরে, গ্রামে, বিভিন্ন এলাকায় কোন কোন খাতগুলো আমাদের উন্নয়নে প্রধান ভূমিকা রাখছে, কিভাবে রাখছে, কী ধরনের পণ্য উৎপাদন করছে, তারা কী ধরনের টেকনোলজি ব্যবহার করছে, এই সম্পর্কে যে বিস্তারিত তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমরা আশা করব যে এই শুমারির মাধ্যমে বেরিয়ে আসবে। অল্প সময়ে কাজ শেষ করতে ইতোমধ্যে তৈরি করা হয়েছে ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা। এখন চলছে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ। এরপর হবে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ। দেশের 64টি জেলায় এ কাজ হবে 2 দফায়। তথ্য সংগ্রহকারীরা প্রথম দফায় এপ্রিলের 15 থেকে 24 তারিখ যাবেন 37টি জেলায়। বাকি 27টি জেলার মানুষের তথ্য সংগ্রহ করা হবে মে মাসের 15 থেকে 24 তারিখে। 31শে মে কাজ শেষ হবার 6 মাসের মধ্যে ফলাফল দেবার ব্যাপারে আশাবাদী পরিসংখ্যান ব্যুরো। 5 থেকে 6 কোটি মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত আছেন এবং তাদের প্রত্যেককেই আমরা আমাদের গণনাকারীর মাধ্যমে তাদের সাথে আমরা কথা বলতে চাই। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে যে কাজ করছেন তারা ডিসেম্বরের মধ্যেই প্রথম একটি প্রতিবেদন প্রকাশ করতে সক্ষম হবেন। ফলাফলকে আরও নির্ভুল করতে এবার গণনা পরবর্তী যাচাইয়ের কাজ বেসরকারি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে করানো হবে বলেও জানান এ কর্মকর্তা। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। যারা নজিবুর রহমান এবং যারা মুজেরি, আপনাদেরকে স্বাগত এই অনুষ্ঠানে একবার। জনাব রহমান, প্রথম প্রশ্ন আপনার কাছেই, যে আমরা যে শুমারি করতে যাচ্ছি অর্থনৈতিক শুমারি, এই ক্ষেত্রে নতুন কি ইউনিক রয়েছে এইবারের শুমারিতে যা এর আগের যে শুমারি থেকে, যেটা 2001 এবং 2003 সালে করা হয়েছিল? ধন্যবাদ। আমার মনে হয় যে নতুন যে শুমারিটা যেটা হচ্ছে, যেটাকে আমরা তৃতীয় শুমারি বলছি, এটা বিভিন্ন দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং কিছুটা বৈচিত্র্যপূর্ণ। কারণ ইতিপূর্বে যে শুমারিগুলো হয়েছিল আমরা বলবো অনেকটা গতানুগতিক পদ্ধতিতে হয়েছিল। এবার আমরা কিন্তু বেশ কিছু নতুন মাত্রা নিয়ে আসছি। আমাদের যে প্রশ্নপত্র, যেটা গণনাকারীরা আমাদের কোয়েশ্চেনিয়ার, যেটা প্রশ্নমালা আমরা বলি, সেটা যখন জনগণের কাছে নিয়ে যাবেন সেখানেই কিন্তু দেখা যাবে বেশ কিছু নতুন বিষয় যুক্ত হয়েছে। তার মধ্যে যেমন আমরা সোলার এনার্জি ব্যবহার হচ্ছে কিনা কোনো প্রতিষ্ঠানে সেটা জিজ্ঞেস করছি, ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করছি, এবং বিদেশ থেকে আমাদের যে প্রবাসী ভাই বোনেরা যে পাঠাচ্ছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, তার ব্যবহার সম্পর্কে জিজ্ঞেস করছি। এবং আপনি জানেন যে প্রশ্নমালায় প্রায় 27টি বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এর মধ্যে কিছুটা সনাতনী প্রশ্ন আছে এবং বেশ কিছু নতুন প্রশ্ন আছে। এবং আমি একটু যোগ করতে চাই যে এটা তৃতীয় শুমারি। দ্বিতীয় শুমারিটা 2003 সনে শেষ হয়েছিল, কিন্তু শুরু হয়েছিল 2001 সনে। এবার আমরা একসাথেই তৃতীয় শুমারি করছি শহর এবং গ্রামীণ এলাকায়। এটা একটা বড়। জনাব মুজেরি, আপনাকে প্রশ্ন, যে উনি যেটা বলছিলেন বেশ কিছু নতুন দিক এই গণনাতে করার চেষ্টা করা হচ্ছে শুমারিতে, যেমন বলছেন যে কোথাও সোলার এনার্জি ইউজ হয় কি না, এই জাতীয় জিনিসগুলো আমাদের সার্বিকভাবে যদি পরিসংখ্যানে আসে, ভবিষ্যতে পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কতটা হেল্প হতে পারে বলে আপনার কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত আমাদের অর্থনীতির যে কাঠামোগত পরিবর্তন হয়েছে তার একটা বড় দিক কিন্তু, আগে আমরা একটা কৃষি প্রধান দেশ ছিলাম বিভিন্ন ভাবে, অর্থাৎ আমাদের এখানে কর্মসংস্থান বলেন বা জাতীয় আয়ে যে কন্ট্রিবিউশন বলেন, সব দিক থেকে কৃষি খাতটা কিন্তু স্বাধীনতার সময় সবচেয়ে বড় খাত ছিল। কিন্তু বর্তমানে কিন্তু কৃষি খাতের কিন্তু গুরুত্বটা কিন্তু অনেক বেড়েছে।
এবং এটাই স্বাভাবিক, যে কোনো উন্নয়নশীল দেশে এটাই কিন্তু ঘটে এবং আমাদের দেশেও সেটা ঘটেছে। এখন একটা বড় জিনিস হচ্ছে যে এই যে আমরা এখন যে অর্থনৈতিক সুমারির কথা বলছি, এতে যে বিভিন্ন তথ্য আসছে এবং এই তথ্যগুলো সঠিকভাবে যতটা সম্ভব এগুলোর সঠিক তথ্য গ্রহণ করার জন্য যে ধরনের প্রযুক্তিগত বা অন্যান্য জিনিস ব্যবহার করছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্যটা যাতে আমরা পাই, যার উপরে ভিত্তি করে আমরা এই যে কাঠামোগত পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমাদের আরও দারিদ্র্যবান্ধব করতে পারি এবং একই সঙ্গে এটা দ্রুত গতি সম্পন্ন করতে পারি, যাতে আমাদের এই কাঠামোর পরিবর্তন আমাদের যে মূল লক্ষ্য অর্থাৎ দারিদ্র্য বিমোচন বলি বা উচ্চতর প্রবৃদ্ধির কথা বলি, এই সবগুলোতে যাতে কন্ট্রিবিউট করতে পারে। এবং তার জন্য একটা বড় জিনিস হচ্ছে যে সঠিক তথ্য ভিত্তিতে এবং নির্ভুল তথ্যের ভিত্তিতে আমাদের পরিকল্পনা। ধন্যবাদ জনাব মুজারি, আপনার কাছে ফিরে আসবো। জনাব রহমান, জনাব মুজারি বলছিলেন যে নির্ভুল তথ্য পেতে হবে। আমরা আমাদের প্রতিবেদন দেখেছি নির্ভুল তথ্য পাবার জন্য আপনারা একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে পরবর্তী যাচাইয়ের ব্যবস্থাটা করবেন। এতে ঠিক অন্যান্য বছরের তুলনায় এই বছরে ঠিক গুণগত পরিবর্তন কি আসবে বলে মনে হয়? ধন্যবাদ। আমার মনে হয় এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা বোধহয় একটু প্রেক্ষাপটটা বিশ্লেষণ করা ভালো। যে গণনা শুধু সংগ্রহ করলে হবে না, আমরা কিন্তু পুরো গণনাটাকে 4টা বিভিন্ন পর্যায়ে দেখছি। একটা হচ্ছে তথ্য আহরণ, তথ্য সংরক্ষণ, তথ্য বিতরণ এবং তথ্যের ব্যবহার। এবং ডক্টর মুজারি যেটা বলেছেন যে নির্ভুলভাবে তথ্য আহরণ করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই জন্য আমরা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা মূলত গ্রাসরুট থেকে গণনাকারী আমরা বাছাই করেছি এবং তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এবং আপনি জানেন যে 31শে মার্চ থেকে যে কার্যক্রম শুরু হয়েছে তার শুরুতেই হচ্ছে প্রশিক্ষণের বিষয়টি। এবং এটা তদারকির জন্য আমরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি করে দিয়েছি। সেটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, যেখানে ইউপি চেয়ারম্যান থাকবেন, উপজেলা পর্যায়ে ইউনো সাহেবের নেতৃত্বে ইউনো কমিটি, পৌরসভায় মেয়র, জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি এবং সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র এবং প্রশাসকবৃন্দের কমিটি। আমরা এই যে আহরণ প্রক্রিয়ায় এবং এই ব্যবস্থাপনার প্রক্রিয়ায় আমরা চাচ্ছি যে যাতে সবকিছু নির্ভুলভাবে হয় এবং পরবর্তীতে যখন আমরা এটা ধারণ করব তথ্যগুলা, আমরা কিন্তু তথ্য প্রযুক্তির মাধ্যমে ধারণ করছি। আপনি জেনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের যে A2I প্রোগ্রাম আছে, তার সাথে এবং স্থানীয় সরকার বিভাগের সাথে আমাদের একটা ত্রিপক্ষীয় চুক্তি আছে এবং আমরা এসব তথ্য ইউনিয়ন ইনফরমেশন অ্যান্ড সার্ভিস সেন্টার, প্রায় 5000 সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসবো। সুতরাং এটা আসবে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এখানে একদিকে যেমন ধারণ প্রক্রিয়া যেমন নির্ভুল হবে, অন্যদিকে আপনার যে মূল প্রশ্ন যে শুমারির পরে যাচাইটা ইতিপূর্বে অনেক সময় কিন্তু সরকারি প্রতিষ্ঠান দ্বারা করা হতো, কিন্তু এবার আমরা চিন্তা করে দেখেছি যে আমরা এমনভাবে স্বচ্ছ পদ্ধতিতে করব যাতে যে কোনো আমার মনে হয় দায়িত্বশীল বেসরকারি প্রতিষ্ঠান যারা এইসব বিষয়ে অভিজ্ঞতা রাখেন তারা এদের এই দায়িত্বটা পেতে পারেন। এটাও একটা প্রক্রিয়ার মধ্যে হবে। সুতরাং আমরা বিষয়টার মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার একটা উপাদান দেখতে পাচ্ছি এবং আমরা পোস্ট ইনিমারেশন চেক যেটাকে বলি, সেটা আমরা সেভাবে চিন্তা ভাবনা করেছি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ করব। ধন্যবাদ জনাব রহমান। ফিরে আসবো জনাব মুজারি, এখন সরকার যে চিন্তা করছে একটা বেসরকারি প্রতিষ্ঠানকে যাচাই করার কথা বলছে, এই বেসরকারি প্রতিষ্ঠানের সম্পৃক্তকরণের ফলে কি আপনার মনে হয় যে নির্ভুলভাবে ফলাফল পেতে আমাদেরকে বেশি সাহায্য করবে? যে কোনো শুমারিতে এই যে পোস্ট ইনভেস্টিগেশন চেক যেটাকে আমরা পিইসি বলি, এটা কিন্তু আমাদের যে তথ্য সংগ্রহের এবং একটা যেটাকে আমরা বলি ইন্টিগ্রাল কম্পোনেন্ট, অর্থাৎ প্রতি সময় করাই হয়, সব দেশেই করা হয়। কাজেই এখন যেটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে সেটা সরকারি বেসরকারি যে প্রতিষ্ঠানকে দিয়ে করাই হোক না কেন, যেটা হচ্ছে তাদের এটা সঠিকভাবে তথ্যটা যাচাই করার ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তাদের যদি সেই ক্ষমতাটা থাকে, প্রতিষ্ঠানকে কাজটা দিতে হবে। জি, সঠিক প্রতিষ্ঠান করতে পারেন, তাহলে নিশ্চয়ই আমরা যদি এই ধরনের একটা বড় কর্মকাণ্ডে যদি কোনো ধরনের ভুলভ্রান্তি আসে বা থেকে যায়, সেটাকে দূর করতে আমরা সমর্থ হব এবং ভুলভ্রান্তির মাত্রাটাকে আসলে কমিয়ে আনাটাই হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। সেটাই সবচেয়ে বড় লক্ষ্য, এটাই বড় লক্ষ্য হওয়া উচিত। সেক্ষেত্রে আমরা ফলাফলটা কবে পেতে পারি জনাব রহমান? আমরা বলছি 6 মাস পরে ফলাফলটা পাবো, এটা কি প্রাথমিক ফলাফল নাকি চূড়ান্ত? নিশ্চয়ই চূড়ান্ত ফলাফল নয়, এটা প্রাথমিক ফলাফল। 6 মাসের মধ্যে আমরা চেষ্টা করছি এবং যেহেতু আমরা
তথ্য প্রযুক্তি ব্যবহার করছি এবং আমরা মনে করছি অতি দ্রুত গতিতে সেটা নির্ভুলভাবে করা সম্ভব হবে। 6 মাসের মধ্যে হবে প্রাথমিক প্রতিবেদন। তারপরে আপনারা জানেন যে ধাপে ধাপে অনেকগুলা কাজ হবে এবং আপনারা জানেন যে এই পরিসংখ্যান এই শুমারির মাধ্যমে আমরা কিন্তু একটা স্যাম্পলিং ফ্রেমও তৈরি করব এবং এই স্যাম্পলিং ফ্রেম ব্যবহার করে আরো বিভিন্ন ধরনের জরিপ তৈরি হবে এবং এটা ধারাবাহিকভাবে চলবে। কিন্তু প্রাথমিকভাবে আমরা আগামী ডিসেম্বরেই আশা করছি প্রাথমিক প্রতিবেদনটা দিতে পারবো, যাতে আমাদের যারা পরিকল্পনাবিদ, আমাদের যারা অর্থনীতিবিদ যারা আছেন, গবেষক যারা আছেন, তারা এর মাধ্যমে আগামী দিনের পরিকল্পনার ভিত রচনা করতে পারবে। তারা এই প্রাথমিক ফলাফল থেকে ধারণা পাবেন এবং সুবিধা হবে। চূড়ান্ত ফলাফল আসবে কি 2016 সালে? এটা যে একটা প্রকল্পের আওতায় কাজ চলছে, এটা প্রকল্পের মেয়াদ হচ্ছে 2016 সাল পর্যন্ত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2014 সনে অনেকগুলা প্রতিবেদন প্রকাশ হবে এবং তার জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি ধাপে 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 আসে এবং যেহেতু 2016 সন পর্যন্ত প্রকল্প, জুন 2016 তার আগেই এগুলো করতে হবে। আমরা আশা করছি আমাদের সহকর্মীরা অত্যন্ত পরিশ্রম করছেন, আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই আমরা সব প্রতিবেদনগুলো প্রকাশ করতে পারবো। ধন্যবাদ জানার রহমান। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি তৃতীয় অর্থনৈতিক শুমারি নিয়ে। আর এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান এবং BIDS এর মহাপরিচালক MK মুজেরি। জনাব মুজেরি এবং জনাব রহমান, আপনাদেরকে স্বাগত আরেকবার। জনাব রহমান, আমরা এই বিষয়ে এখন একটা নতুন বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যে এবার শুমারি করছি, এটা হচ্ছে আমরা বলছি অর্থনৈতিক শুমারি। কিছুদিন আগে আমরা জানি যে হয়েছে যে কৃষি শুমারি হয়েছে, আদমশুমারি হয়েছে। তা আমি আদমশুমারির কথা বাদই দিচ্ছি। কৃষি শুমারি এবং অর্থনীতি শুমারি দুটা আলাদাভাবে করার কি যুক্তি কি? একসাথে করলে কিছু খরচ তো কমতো, মূল কাজ তো ডেটা সংগ্রহ, সেটা তো করা যায় একসাথে। কেন না দুটো হচ্ছে কেন? এবং এটা দুই সময় হচ্ছে কিন্তু কেন? ধন্যবাদ। এই বিষয়টা খুব বলবো যে খুবই চমকপ্রদ প্রশ্ন। প্রথমেই আমি বলবো যে কিছুটা আইনগত বাধ্যবাধকতা আছে যে আমাদেরকে পরিসংখ্যান ব্যুরোকে, আমার বিভাগের যে সংস্থা, তাকে বলে দেওয়া হয়েছে যে তারা প্রতি 10 বছর পর পর 3টা শুমারি করবেন। প্রথমে হচ্ছে আদমশুমারি ও গৃহ গণনা, এবং এই শুমারি হয়ে যাওয়ার পরই, যেমন 2011 সালে হয়েছিল আপনি জানেন, তারপর পরই হবে অর্থনৈতিক শুমারি। এবং যেহেতু কৃষি শুমারি আলাদাভাবে হয়, এই জন্য এটাকে বলা হয় কৃষি বহির্ভূত অর্থনৈতিক শুমারি, এবং কৃষি শুমারি আলাদাভাবে হচ্ছে। সুতরাং আপনি ঠিকই বলেছেন যে দুটোই কিন্তু অর্থনৈতিক বিষয়, কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা অত ফিলোসফিক্যাল ভিউ ছিল যে বাংলাদেশ ছিল একসময় কৃষি প্রধান দেশ এবং এখনো আছে। আমাদের কৃষির গুরুত্ব বলবো যে অত্যন্ত বেশি। আমাদের প্রচুর জনগোষ্ঠী কৃষিতে নির্বাহ করছেন, কৃষি কাজ করে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কৃষি একদিকে যেমন উৎপাদন ক্ষমতা এবং অন্যান্য বিষয়গুলো বাড়ছে, অন্যদিকে ঠিক তেমনি অন্যান্য যে সেক্টরগুলো আছে, যেটা আমরা দুইটা সেক্টর বলি যে ইন্ডাস্ট্রিজ এন্ড সার্ভিস সেক্টর, সেগুলো কিন্তু আরো বড় হচ্ছে। আমরা কিন্তু মূলত এখন একটা মিশ্র অর্থনীতির দিকে আমরা চলে গেছি। এই দুটো বিষয়কে সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের পরিসংখ্যান ব্যুরো মূলত আলাদা আলাদাভাবে দুটা কাজ করে। কিন্তু এখানে যে খরচের যে বিষয়টা আছে, আমার মনে হয় যে দুটো আলাদা করলেও খরচ কিন্তু বাড়ছে না। কারণ আমরা যখন অর্থনৈতিক শুমারি করছি, অর্থনৈতিক শুমারিতে আমরা যেসব কাজকর্ম করছি সেই কাজকর্মের ভিত্তিতেই কিন্তু আবার কৃষি শুমারি হচ্ছে। কারণ আমরা যে হাউস হোল্ড এবং প্রতিষ্ঠানগুলোর যে লিস্ট করছি, মূলত 3টা লিস্টিং হচ্ছে। একটা হচ্ছে কৃষি প্রতিষ্ঠানের লিস্টিং, একটা হচ্ছে অকৃষি প্রতিষ্ঠানের লিস্টিং, আরেকটা হচ্ছে একবারে পিওর অর্থনৈতিক প্রতিষ্ঠানের লিস্টিং। সুতরাং আমরা অর্থনৈতিক শুমারি করে কৃষি শুমারির দিকে আমরা কিন্তু এক ধাপ এগিয়ে যাই। কিন্তু আগে যেটা বললাম যে অর্থনীতির এই দুইটা আলাদা সেক্টরের গতি প্রকৃতি বোঝার জন্য এই দুইটা শুমারি আলাদাভাবে করা হচ্ছে। এবং বর্তমানে আপনি জানেন যে পরিসংখ্যান আইন 2003 পাশ করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে, এবং এটা একটা নতুন দিক যে একটা আইনগত ভিত্তি আমরা পেয়েছি। এই আইনেও বলে দেওয়া হয়েছে 3টা শুমারি আলাদাভাবে করতে হবে। ধন্যবাদ রহমান। আপনার ফিরে আসবো জনাব মুজাহির। আপনার কি মনে হয় যে এই দুটো শুমারি আমরা যে দুই সময় করি, সুবিধা বেশি না অসুবিধা বেশি?
এখানে আমি বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন যে কৃষি শুমারি এবং কৃষি বহির্ভূত শুমারি এই দুটো একজন আমি যদি রিসার্চারের অর্থাৎ গবেষকের দৃষ্টিভঙ্গি থেকে Right. যদি দেখি তাহলে দুটো যদি একই সঙ্গে বা কাছাকাছি সময়ে হয় তাহলে হয়তো একটা পরিষ্কার ধারণা পেতে এটা বেশি কার্যকর হতে পারে। Right. তবে এখানে একটা প্রশ্ন আছে। বেস টাইমটা যদি একই রকম হয় তাহলে আমরা কম্পেয়ার করতে সুবিধা হবে। সেই দিক থেকে তবে এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে দুটো শুমারি কিন্তু একটু আলাদা ধরনের। একটা হচ্ছে কৃষি খাতের অর্থাৎ কৃষকদের সঙ্গে জড়িত, আরেকটা হচ্ছে যেটাকে আমরা অর্থনীতি শুমারি কথা বলছি, এটা কিন্তু কৃষি বহির্ভূত প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত মোটামুটি। কাজেই এই দুটোর টার্গেট গ্রুপ কিন্তু আলাদা। এবং আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই দুটোকে যদি একসঙ্গে করতে হয় তাহলে আমাদের পরিসংখ্যান ব্যুরো যে ধরনের ক্যাপাসিটি দরকার সেটা হয়তো এই মুহূর্তে নেই। কাজেই দুটো আলাদা আলাদা করতে হচ্ছে। তবে আমি মনে করি যে যখন এই অর্থনৈতিক এই বিবিএস এর যখন সামর্থ্য বাড়বে, তাদের আরো জনবল বাড়বে, তখন তাদের হয়তো করা যাবে, capacity বাড়বে, তখন নিশ্চয়ই আইন প্রতিবন্ধকতা হবে না, আইন নিশ্চয়ই পরিবর্তন করা যাবে। তখন সেটা আমার মনে হয় যে একসঙ্গে যদি বা কাছাকাছি সময়ে যদি করা যায় তাহলে হয়তো একটা আরো পরিষ্কার একটা আমরা ভিত্তি পাবো যে অর্থনৈতিক ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হচ্ছে। সেই ভিত্তিটাকে ব্যবহার করে আমার মনে হয় যে সেটা পরিকল্পনা প্রণয়ন বা অন্যান্য ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা। ধন্যবাদ। জনাব রহমান, আপনার কি ওনার সাথে একমত যে কাছাকাছি সময় হলে উনি যারা গবেষক তাদের কিন্তু কম্পেয়ার করতে, তুলনা করতে সহজ হয়? আপনার সেক্ষেত্রে আপনার কি মনে হয়? এটা কথাটা আমার মনে হয় দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। এবং এই জন্য হয়তো যে আমরা 2013 সনে করছি অর্থনৈতিক শুমারি, কৃষি বহির্ভূত অর্থনৈতিক শুমারি, এবং 2004 সনে কিন্তু আমরা আবার কৃষি শুমারি করার প্রস্তুতি নিচ্ছি। সুতরাং 2014 সালে, আমি দুঃখিত, 2014 সালে। তো দেখছি যে এটা ধারাবাহিকতাও থাকছে এবং ভবিষ্যতে যদি দেশের প্রয়োজনে যদি দুটা শুমারিকে একীভূত করার প্রয়োজন পড়ে, আমরা যদি বেনিফিট কস্ট অ্যানালাইসিস করে দেখি যে না সেটাই ভালো, সেটা আমরা করব। আমরা এইসব বিষয়ে অত্যন্ত নমনীয়, জাতির স্বার্থে যেটা আমরা সর্বোচ্চ সুবিধা যেটাতে পাই সেভাবেই আমরা করব। আমার আরেকটা বিষয় যেটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা বলছি যে অকৃষি খাত, আমরা বলছি যে অকৃষি বলতে আমরা কোনটা বোঝাচ্ছি? একটা লোক, একজন কৃষক যে জমি চাষ করে তার হয়তো অকৃষি একটা ব্যবসাও থাকতে পারে, তখন আমরা এখানে কীভাবে এটাকে ডিফারেন্সিয়েট করবো, আলাদা করবো কীভাবে? হ্যাঁ, কৃষিটা কিন্তু সংজ্ঞাটাও বেশ বড়। আবার কিন্তু কৃষি আমরা শুধু ধান চাষকে বুঝি না। আমরা যে আমাদের যে গবাদি পশু, আমাদের যে হাঁস মুরগির খামার, সেটা কিন্তু আমরা কৃষির মধ্যে নিয়ে আসি। এবং অকৃষিকে আমরা শুধু বের করে দিই যে আমরা সার্ভিস এবং ইন্ডাস্ট্রিজ যেগুলো বলি, তার বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা অকৃষি বলি। আমরা যেটা অর্থনীতি শুমারি আমরা যে বলছি যে আপনি জানেন যে সার্ভিসের মধ্যে আমরা যেটা করি যে হোটেল ইন্ডাস্ট্রিজ, হোটেল অ্যান্ড ট্যুরিজম সার্ভিসেস, এই ধরনের সার্ভিস যেগুলো আছে সেগুলো সার্ভিসের মধ্যে আসছে। শিল্পের মধ্যে আপনি জানেন যে মাইনিং, কুয়ারিং, ম্যানুফ্যাকচারিং, এগুলো আমরা শিল্পের মধ্যে নিয়ে আসছি। ইন বিটুইন অনেক কিছু আছে যেগুলো আমরা ঠিক আপনি কৃষিও বলতে পারবেন না, শিল্পও বলতে পারবেন না, এটা অকৃষি হিসাবে আমরা সেগুলোকে দেখছি এবং তার আলাদা একটা তালিকা তৈরি করা হয়। আচ্ছা, আলাদা তালিকা এবং আমাদের 3টা তালিকাই আছে এবং এটা আমাদের দেশে আপনারা জানেন যে এর মধ্যে আমরা প্রযুক্তিগত দিক দিয়ে জিও কোড এবং জিআইএস ম্যাপের মাধ্যমে আমরা এইসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করি এবং সবগুলো তালিকায় আমাদের কাছে আছে। এবং আমাদের গণনাকারীরা বিভিন্ন পর্যায়ে কৃষি, অকৃষি, অর্থনৈতিক এবং যেটা আমরা বলি শিল্প এবং সার্ভিস সেক্টরে যাবে। কিন্তু এবার আমরা কৃষির কাজে যাচ্ছি না। আমরা 2014 জন যখন কৃষি শুমারিটা হবে তখনই আমরা। জনাব মজির, আপনার কি মনে হচ্ছে যে এভাবে কৃষি এবং অকৃষি বিভাজনকে আমরা ভাগ করছেন সরকার, আসলে সেখানে আপনার কি মত? জি, আসলে একটা জিনিস হচ্ছে যে কৃষি এবং অকৃষি এই দুটার কিন্তু সর্বজন স্বীকৃত কোনো ডেফিনেশন নেই, কারণ এটা বিভিন্ন কনটেক্সটে আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। কাজে এক্ষেত্রে সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে কৃষি এবং অকৃষি এই দুটো খাতের যে আমরা ডেফিনেশন ব্যবহার করছি এটা পরিষ্কারভাবে মানে যে বলা যে এইভাবে ব্যবহার করছি, এবং একটা জিনিস এসছে সেটা এনশিওর করা যে যাতে কোনো ধরনের
খাত বা কোনো ধরনের অ্যাক্টিভিটি বাদ দ্বিধা না পড়ে না থাকে, বা অসঙ্গতি দেখা ডুপ্লিকেশন যায় না না, হয়। duplication না কারণ যদি আমরা এই দুটোকে যদি একটার সঙ্গে একটা সঙ্গতি থাকে তাহলে কিন্তু এই কৃষি এবং কৃষিখাতকে আমরা যেভাবেই ব্যবহার করতে চাই না কেন সেভাবে আমরা সেভাবে ব্যবহার করতে পারবো। ধন্যবাদ ধন্যবাদ সেই জনাব, জিনিসটা ধন্যবাদ আমাদেরকে জনাব ensure মুজারি। করতে আমাদের হবে। শেষ করতে হচ্ছে। ধন্যবাদ জনাব রহমান। এই অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে সরকারের এই যে উদ্যোগ, যে অর্থনীতি শুমারি, এটা সফল হবে এবং দেশের অর্থনীতিতে কাজে লাগবে এটা। আপনাদেরকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।